ঠিক আছে, আমরা একটু সিম্পল জিনিসটা একটু আলোচনা করি। তোমরা সবাই জানো হার্নিয়া, তোমাদের ইনভেরিয়েবলি হার্নিয়ার ব্যাপারে অনেকগুলো কোশ্চেন থাকে, রিটেনও থাকে, ভাইভাতে থাকে, শর্ট কেস তো ইনভেরিয়েবলি থাকে, মাঝে মধ্যে লং কেসও থাকে। আচ্ছা, আমরা যদি প্রথম শুরু করতে চাই, তাহলে প্রথমে যে কাজটা, এটা হলো হার্নিয়ার ডেফিনেশন। হার্নিয়ার ডেফিনেশন আমরা সবাই জানি। তারপর একটু বলি আমরা, protrusion of a viscous or part of a viscous, তাহলে একটা ভিসেরা অথবা পার্ট অফ এ ভিসেরা, তাহলে protrusion of a viscous or part of a viscous show an abnormal opening, abnormal একটা opening through its containing cavity। তার মানে নরমালি যে কেভিটিতে থাকার কথা, ওই কেভিটি থেকে কোনো ওপেনিং দিয়ে যদি সে প্রোট্রুড করে বের হয়ে যায়, এটাকে আমরা বলি হার্নিয়া। তাহলে হার্নিয়া ডেফিনিশন হলো protrusion of a viscous or part of a viscous, পুরো viscous হতে পারে অথবা part of a viscous, যেটাই হতে পারে, through an abnormal opening from its containing cavity। যেমন আমরা যদি বলি, বিশেষ করে আমরা অ্যাবডোমেন নিয়ে হার্নিয়ার কথা বলতে চাই, সবগুলোতে হতে পারে, যে কোনো ক্যাভিটি আছে আমাদের, ক্যাভিটি আমাদের বডির, যদি আমরা ক্যাভিটির কথা বলি, মেইনলি আমরা বলি অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি, যদি অ্যাবডোমিনাল পেলভিক একই সাথে অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর যদি ক্যাভিটি বলি আমরা, আর কি ক্যাভিটি আছে, ক্যাভিটি আরেকটা আছে, আমরা যদি বলি থোরাসিক ক্যাভিটি, ইয়েস থোরাসিক ক্যাভিটি আছে। তারপরে আর কি ক্যাভিটি আছে আমাদের, আমরা যদি বলি ক্রেনিয়াল ক্যাভিটি, ইয়েস ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে আমাদের ব্রেইন ম্যাটার, ডুরা ম্যাটার, কাভারিংস গুলো আছে, তাহলে এগুলো ওই জায়গায় থাকার কথা। তারপরে আর কি ক্যাভিটি আছে আমরা যদি বলি, তাহলে আমাদের আরেকটা যে ক্যাভিটি আছে, দ্যাট ইজ দ্য স্পাইনাল ক্যাভিটি, স্পাইনাল ক্যানেল। তাহলে দেখো, এগুলো থেকেই আমাদের, এগুলোতে নর্মাল অ্যানাটমি আমরা যেগুলো পড়ে আসছি, যে কন্টেন্ট গুলো থাকার কথা ছিল, এই কন্টেন্ট গুলোর যে কোনো একটা অথবা তার কিয়দংশ যদি কোনো ওপেনিং দিয়ে বের হয়ে চলে আসে, প্রোট্রুড করে, তাহলে ওটাকে আমরা হার্নিয়া। তাহলে হার্নিয়া বলতে আমরা, যদিও আমরা শুধুমাত্র আমরা বলতে চাই, অলরেডি একজন চলে গেছে, হ্যাঁ হ্যাঁ কি বলে এই ছিল 12টা কে ছিল আনামল। আচ্ছা, তাহলে হার্নিয়ার ডেফিনেশনটা আমরা যদি একটু আবার বলি, protrusion of a viscous or part of a viscous through an abnormal opening from its containing cavity। তাহলে এটাই হলো হার্নিয়ার ডেফিনেশন। এখন তোমাকে যদি বলা হয়, যেমন আমরা যদি বলি protrusion of a viscous, এই viscous এর কথা যদি একটা যদি বলি, একটা উদাহরণ দাও। আরেকটা যদি বলি পার্ট অফ এ viscous, এটাও হতে পারে। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্ট অফ এ viscous এ আসে, যেমন আমাদের পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, পার্ট অফ দ্য আমাদের গ্রেটার ওমেন্টাম। তারপরে আমরা যদি বলি protrusion of a viscous, তাহলে আমরা সাধারণত, যেমন কারো কারো ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিক্স পাই হার্নিয়াল স্যাকের মধ্যে, কারো ইন কেস অফ ফিমেল ওভারি থাকে, তাহলে এগুলো হতে পারে। আচ্ছা, আমরা যদি হোয়াট আর দ্য কম্পোনেন্ট অর কন্টেন্ট অথবা কম্পোজিশন অফ দ্য হার্নিয়াল স্যাক আমরা যদি বলি, এখানে ছবিটা দেওয়া আছে দেখো, একটা হলো মাউথ, একটা হলো নেক, একটা হলো বডি, আর একটা হলো ফান্ডাস। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য নেক অফ দ্য স্যাক। নেক অফ দ্য স্যাক ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ফর কমপ্লিকেশন। এই নেক অফ দ্য স্যাক, এটার উপরে নির্ভর করবে এই হার্নিয়াটা, তার ন্যাচারাল যে হিস্ট্রি, এটা কি ধরনের হবে। নেক অফ দ্য স্যাকটা যদি শর্ট থাকে, অথবা নেক অফ দ্য স্যাকটা যদি তোমার টাইট ফাইব্রাস ব্যান্ড থাকে, তাহলে এই ক্ষেত্রে হার্নিয়ার কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি।
কম্পোজিশন অফ দ্য হার্নিয়া, আমরা যদি বলি কম্পোজিশন অফ দ্য হার্নিয়া তাহলে একটা হলো স্যাক। এখন আমরা স্যাকের কথাগুলো বললাম, স্যাকের যে পার্টস অফ দ্য স্যাক, একটা হলো মাউথ, একটা হলো নেক, বডি এন্ড ফান্ডাস। তাহলে স্যাক, তারপরে 2 নম্বর যেটা, এটা যদি বলি আমরা কাভারিং অফ দ্য স্যাক, 3 নম্বর হলো কন্টেন্ট অফ দ্য স্যাক। দেখো প্রত্যেকটা জিনিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যাকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা যেটা বলছি এটা হলো ল্যাক অফ দ্য স্যাক। 2 নম্বর যেটা কাভারিং অফ দ্য স্যাক, কাভারিং অফ দ্য স্যাক হলো ইট ডিপেন্ডস আপন দ্য অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য হার্নিয়া। হার্নিয়াটা কোন জায়গায় লোকেটেড ওটার উপরে নির্ভর করবে তার কি কি স্যাকের কি কি কাভারিংস থাকবে। যেমন আমরা যদি ইনগুইনাল হার্নিয়ার কথা বলি এক ধরনের হবে, আবার যদি তুমি লাম্বার হার্নিয়ার কথা বলো তাহলে এক ধরনের হবে। আর তারপরে আমরা যদি আরেকটা যদি বলি, তুমি যদি থোরাসিক ক্যাভিটি থেকে কোনো হার্নিয়েশনের কথা বলি তাহলে ওই জায়গায় আবার আরেকটা। নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য স্যাক। তাহলে কন্টেন্টটা কি, ওই যে পার্ট ভিসকাস আর পার্ট অফ ভিসকাস, যেটা এটা কি। কমনলি আমরা যদি ইনগুইনাল হার্নিয়ার কথা বলি তাহলে দুইটা জিনিস, একটা হলো ইন্টেস্টাইন আর একটা হলো ওমেন্টাম, দ্যাট ইজ দ্য কন্টেন্ট। এছাড়া অন্য সবকিছু কন্টেন্ট হতে পারে, ইউরিনারি ব্লাডার হতে পারে, আমাদের সিকাম হতে পারে, সিগময়েড কোলন হতে পারে, ওভারি হতে পারে, আমরা বলছি অ্যাপেন্ডিক্স হতে পারে, সিকাম যদি আসে অ্যাপেন্ডিক্স আসতে পারে। তাহলে এই জিনিসগুলো কম্পোজিশন অফ হার্নিয়া আমরা যদি বলি, একটা হলো স্যাক, একটা হলো কাভারিং অফ দ্য স্যাক, একটা হলো কন্টেন্ট অফ দ্য স্যাক। এখানে এই কথাগুলো আমরা বলে ফেলছি। দ্য স্যাক, স্যাকের ডেফিনেশনটা কি, আমরা যদি অ্যাবডোমিনাল হার্নিয়া, বিশেষ করে অ্যাবডোমিনাল হার্নিয়ার কথা বলি, স্যাক ইজ এ ডাইভার্টিকুলাম অফ পেরিটোনিয়াম এন্ড ইজ মেড আপ অফ 3 পার্টস, মাউথ, নেক, বডি অফ দ্য স্যাক। বডির মধ্যে আবার বডি এন্ড ফান্ডাস দুইটা আলাদা জিনিস আছে। তাহলে স্যাক ইজ এ ডাইভার্টিকুলাম অফ দ্য পেরিটোনিয়াম, তার মানে আমাদের যে প্যারাইটাল যে পেরিটোনিয়াম থাকে ওই পেরিটোনিয়ামটাকে সহ নিয়ে একটা কন্টেন্ট, মানে ভিসকাস আর পার্ট অফ দ্য ভিসকাস এটা বের হয়ে আসে, দ্যাট ইজ দ্য স্যাক। ওইটাই স্যাকটা ফর্ম করে। তাহলে এটা হলো স্যাক। কাভারিং হলো আমরা দেখো কাভারিংস আর derived from the layers of the abdominal wall through which the sac pass। তাহলে কাভারিংসটা হবে এরকম। আর কন্টেন্টের উপর নির্ভর আমরা বলছি মোস্ট কমনলি ওমেন্টাম এন্ড ইন্টেস্টাইন। এইগুলোকে, এইগুলোর উপর নির্ভর করে ডেফিনেশন কিছু আছে, যেমন আমরা ওমেন্টাম যদি কন্টেইন করে ওই হার্নিয়াটা তাহলে আমরা ওটাকে বলি ওমেন্টোসিল। ইন্টেস্টাইন যদি কন্টেন্ট করে তাহলে আমরা এটাকে বলি এন্টেরোসিল। সিল শব্দটা আসছে, শব্দের অর্থ আসলে কন্টেইনার, কন্টেইনার। তার মানে কন্টেইনার, পেরিটোনিয়াল স্যাক, দ্যাট ইজ দ্য কন্টেইনার, ইট কন্টেন্ট ইজ দ্য ওমেন্টাম, that it becomes omentocele. If the container peritoneal sac, peritoneal parietal peritoneum যেটা বের হয়ে আসে স্যাকটা, if it contain intestine then it is called enterocele. তারপর একটা কথা আছে দেখো, portion of circumference of the intestine, that is the Richter's hernia, Richter's hernia, portion of circumference of intestine, তার মানে ইন্টেস্টাইনের যে একটা ওয়াল আছে ওই ওয়ালটা পুরোটা না এসে ওই ইন্টেস্টাইনের ওয়ালের কিয়দংশ, পোর্শন অফ সার্কামফারেন্স অফ ইন্টেস্টাইন, কিয়দংশ এন্টার ইনটু দ্য স্যাক, তখন এই হার্নিয়াটাকে বলা হয় রিক্টার্স হার্নিয়া। এই হার্নিয়ার একটা বিশেষত্ব আছে, এই হার্নিয়াটা রিক্টার্স হার্নিয়াতে সাধারণত আমাদের নর্মাল ইন্টেস্টাইনের ওমেন্টাম ইন্টেস্টাইন যদি আসেন এন্টেরোসিল, তাহলে ওই ক্ষেত্রে আমাদের যে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য হার্নিয়ার মধ্যে আমরা যেটা পাই এটা হলো রিডিউসিবল, ইনরিডিউসিবল, তারপরে হলো অবস্ট্রাক্টেড হার্নিয়া। অবস্ট্রাক্টেড হার্নিয়াতে আমরা সাধারণত অল দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এগুলো আমরা পেয়ে থাকি। বাট ইন কেস অফ রিক্টার্স হার্নিয়া আমরা যে ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি বলি আমরা চারটা জিনিস পাই: অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন, তারপর একটা হলো ভমিটিং। তাহলে এখানে সাধারণত এন্টেরোসিলের ক্ষেত্রে আমরা যদি অবস্ট্রাক্টেড হয় তাহলে ওই ক্ষেত্রে অ্যাবসোলিউট কনস্টিপেশন পেয়ে থাকি। বাট ইন কেস অফ রিক্টার্স হার্নিয়া আমরা অ্যাবসোলিউট কনস্টিপেশনের পরিবর্তে আমরা এই ক্ষেত্রে ডায়রিয়া পেয়ে থাকি। আচ্ছা, তারপরে বলছে দেখো পোর্শন অফ দ্য ব্লাডার, ইয়েস, ওভারি উইথ অর উইদাউট ওভিডাক্ট, মেকলস ডাইভেটিকুলাম। যদি দ্য স্যাক কন্টেইনিং দ্য মেকলস ডাইভেটিকুলাম, ওটাকে বলা হয় লিটার্স হার্নিয়া।
লিটার সানিয়া। তাহলে এই একটু রিক্টার সানিয়া কাকে বলে, লিটার সানিয়া কাকে বলে, এগুলো আমাদের একটু জানতে হবে। পোর্শন অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য ইন্টেস্টাইন যদি থাকে তাহলে এটাকে আমরা বলি রিক্টার সানিয়া। বেরি নামে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে। এখানেও যদি আমি কোনো একটা ছবি দেখাইতে পারতাম ভালো হতো, কোনো কাগজে নাই। তাহলে পোর্শন অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য ইন্টেস্টাইন যদি আসে এটাকে আমরা রিক্টার সানিয়া বলি। আর মিকেলস ডাইভেটিকুলাম কন্টেইনিং উইদিন দ্য স্যাক দ্যাট ইজ কল্ড লিটার সানিয়া। তাহলে এগুলো সাধারণত আমরা অ্যাবডোমিনাল হার্নিয়ার কথা বলতেছি। হার্নিয়া অকার্স এট সাইটস অফ উইকনেস ইন দ্য ওয়াল। সাধারণত একটা হলো কনজেনিটাল হার্নিয়া, একটা হলো অ্যাকোয়ার্ড হার্নিয়া। তাহলে আমাদের মেইনলি আমাদের দিস উইকনেস মে বি দেখো নরমাল ফিজিওলজিক্যাল উইকনেস রিলেটেড টু দ্য অ্যানাটমিক্যাল লস। তাহলে এটাও কনজেনিটাল এর মধ্যে চলে যায় আমাদের। তাহলে হার্নিয়ার মধ্যে তো দুই ধরনের, আমরা একটা হলো কনজেনিটাল, একটা হলো অ্যাকোয়ার্ড। কনজেনিটাল হার্নিয়া হলো সাধারণত আমাদের ডিউরিং দ্য ডেভেলপমেন্টাল প্রসেস, ডেভেলপমেন্টাল প্রসেসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে কনজেনিটাল হার্নিয়া হয়ে থাকে। আর অ্যাকোয়ার্ড হার্নিয়া যেটা হলো জন্ম ঠিক সবকিছু ঠিক আছে, এর পরবর্তীতে যদি আমরা অ্যাকোয়ার্ড করি তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে সবচেয়ে কমন কজ দ্যাট ইজ ট্রমাটিক, একটা হলো ডিজিজ, কিছু ডিজিজ হতে পারে, ডিজিজ হতে পারে। তাহলে অ্যাকোয়ার্ডের মধ্যে সবচেয়ে কমন ট্রমাটিক, ট্রমাটিক ইনজুরির কারণে যদি মাসেল উইকনেস থাকে অথবা নার্ভ ইনজুরি হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু হার্নিয়া হতে পারে। আর একটা হলো ডিজিজ। ডিজিজ যদি আমরা যদি বলি, ডিজিজ অনেকগুলো ডিজিজ এবং হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস ফর ডেভেলপিং হার্নিয়া, ওই জিনিসটা যখন আমরা জানবো তখন আমরা ওই ডিজিজ গুলোর কথা বলতে পারবো। ভ্যারাইটিস, হার্নিয়ার ভ্যারাইটিস। আমরা সাধারণত এই হার্নিয়া বলতে তোমাদেরকে আমরা অ্যাবডোমিনাল হার্নিয়া, অ্যাবডোমিনাল হার্নিয়ার মধ্যে আমরা আবার দুই ধরনের হার্নিয়া বলে থাকি, একটা হলো এক্সটার্নাল হার্নিয়া, একটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল হার্নিয়া, হার্নিয়া হলো যেটা খালি চোখে আমরা বাহির থেকে দেখতে পাই, দ্যাট ইজ এক্সটার্নাল হার্নিয়া। আর ইন্টারনাল হার্নিয়া হলো যেটা খালি চোখে দেখা যায় না, আমরা খালি চোখে দেখতে পারি না, ওটা হলো ইন্টারনাল হার্নিয়া। ইন্টারনাল হার্নিয়ার যদি আমরা যদি বলি একটা, যেমন প্যারাইসোফেজিয়াল হার্নিয়া, ডায়াফ্রামেটিক হার্নিয়া, তোমরা যেগুলো অ্যানাটমি বই পড়ার সময়, অ্যানাটমি পড়ার সময় পড়ছো, দ্যাট আর ইন্টারনাল হার্নিয়া। তাহলে আমরা সাধারণত এক্সটার্নাল হার্নিয়া নিয়ে বেশি কথা বলতে চাই। হার্নিয়া এট এনি সাইড মে বি রিডিউসিবল। রিডিউসিবল আমরা শব্দটার অর্থ বুঝতে পারছি, রিডিউসিবল। তাহলে রিডিউসিবল মানে হলো সে আসবে এবং যাবে, আসবে এবং যাবে। তার মানে প্রোট্রুশন হবে, প্রোট্রুশন হয়ে ওই জিনিসটা যেটা বের দিয়ে আসে ওইটা আবার ভিতরে তার ক্যাভিটিতে ইজিলি চলে যাবে। তাহলে এখানে বলছে দিস ইজ দা ওয়ান who is the contents of the sac reduced spontaneously or can be forced back manually. Reducible hernia imparts an expulsal impulsal cupping. আচ্ছা, তাহলে আমরা এটা বলবো। তাহলে আমরা এটা হলো, সে কোন রোগী এসে তোমাকে বলবে যে আমি যখন একটু হাঁটাচলা করি আমার এটা ফলে, আমি আবার যখন শুয়ে যাই তখন আবার ভিতরে চলে যায়। অথবা কেউ বলবে যে আমি যখন আবার এটাকে ধরে একটু পুশ করি তখন ভিতরে চলে যায়। দ্যাট ইজ দ্য রিডিউসিবল হার্নিয়া। নেক্সট স্টেপ দ্যাট ইজ দ্য ইরিডিউসিবল। এটাকে ভ্যারাইটিজ এর, যদিও ভ্যারাইটিস বলছে, এটাকে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য হার্নিয়া। হার্নিয়ার একটা ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রি যেমন আমার তোমার যদি ন্যাচারাল হিস্ট্রি বলি, দেখো আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি তখন আমরা 2 বছর মায়ের পেটের দুধ খাইছি, তারপরে এর পাশাপাশি খাওয়া দাওয়া করছি, প্রথম হাঁটতে পারতাম না, প্রথম শুয়েছিলাম, তারপরে ক্রলিং করলাম, তারপরে হাঁটলাম, তারপরে দৌড়াইলাম, তারপরে বড় হচ্ছি, তারপরে আমি বিয়ে শাদী করছি, বাচ্চা হচ্ছে, তারপরে আমি একসময় বুড়ো হয়ে যাব, একসময় মারা যাবো। দিজ আর দ্য ন্যাচারাল হিস্ট্রি। তাহলে দেখো হার্নিয়ারও কিন্তু ন্যাচারাল হিস্ট্রি আছে। ন্যাচারাল হিস্ট্রি, একটা হার্নিয়া শুরু হবে ডেফিনেটলি ইনিশিয়ালি ইট উইল বি রিডিউসিবল, ইনিশিয়ালি। তাহলে প্রথম দিকে সে রিডিউসিবল থাকবে, এটাই তার ন্যাচারাল নিয়ম। তার পরবর্তীতে যদি এটা সময় গড়াইতে থাকে, তুমি এটাকে যদি অ্যাটেনশন না দাও তাহলে একটা সময় ইট উইল বি ইররিডিউসিবল। ইররিডিউসিবল মানে কাকে বলে? দিস ইজ ওয়ান হোজ কন্টেন্ট ক্যান নট বি রিটার্ন টু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি আইদার বিকজ। আচ্ছা, কেন এটা আমরা আসতেছি, তাহলে এখানে স্যাক, স্যাকের ভিতর দিয়ে যে কন্টেন্টটা আসতেছে, বের হয়ে আসতেছে, ওইটাকে তুমি আর ভিতরে নিতে পারবা না। দ্যাট ইজ দ্য ইররিডিউসিবল। তাহলে রিডিউসিবল, প্রথম যে কোনো হার্নিয়া রিডিউসিবল থাকবে, হুট করে রিডিউসিবল হবে না, মানে প্রথম থেকে রিডিউসিবল হবে না। তাহলে রিডিউসিবল থাকবে, তারপরে একটা স্টেজে ইট উইল বি ইররিডিউসিবল। তাহলে তখন আর আমরা এটাকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে রিটার্ন করতে পারবো না। হোয়াট আর দ্য কজ অফ ইররিডিউসিবিলিটি? তাহলে দেখো এখানে বলছে অ্যাডমিশন বিটুইন দ্য স্যাক এন্ড কন্টেন্ট।
আর একটা বলছে বিকজ অফ দ্য ন্যারো নেক অফ দ্য স্যাক। আচ্ছা, এটা আমরা এটাতেই যদি আসি, দেখো আমি তুমি আমাদের কথা যদি বলি, আমরা যদি নর্মালি একটা কথা চিন্তা করি, তাহলে এখানেও কি একটা ঘরে ঢোকা আবার বের হওয়া, তাহলে এটা রিডিউসিবল। ঘরে ঢুকলাম, আমি বের হইতে পারলাম না, তাহলে এটা হলো রিডিউসিবল। তাহলে কেন, হয়? তাহলে আমরা ঘরে ঢোকার সময় আমরা যদি চিন্তা করি আমি একটা দরজা দিয়ে ঢুকি, তাহলে ওই দরজাটার সাইজ আর আমার সাইজ, এই দুইটা সাইজ একটু চিন্তা করো। তাহলে আমি দরজাটা দিয়ে ঢুকতে পারছি মানে আমার সাইজটা পারমিট করে দরজাটা দিয়ে। দ্যাট ইজ দ্য নেক অফ দ্য স্যাক। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক অফ দ্য স্যাক, নেক অফ দ্য স্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার সাইজ এবং দরজার যে সাইজ, এটা যদি পারমিট করে, তাহলে আমি ভিতরে ঢুকবো আবার বের হবো, ইট ইজ পসিবল। বাট আমি ঢুকার পরে যদি রিপিটেড এই যে আসা যাওয়াতে যদি দেখা যায় যে আমি ঢুকার, এখন আমি মোটা হয়ে গেছি, আমি যদি মোটা হয়ে যাই, তাহলে আমি যদি ওই দরজাটা যদি আগের মধ্যেই থাকে, তাহলে আমি ঢুকতে পারবো না, এটা একটা কথা। আর কোনো কারণে যদি আমি মোটা ছিলাম, জোর করে ঢুকলাম, ঢুকলে কিন্তু আমি আর বের হতে পারবো না। তাহলে আরেকটা হলো, আমি ঢোকার পরে যদি কেউ ওই পেরিটোনিয়াল ক্যাভিটি, ওই স্যাকের মধ্যে যদি পেরিটোনিয়াল যে স্যাকটা, হার্নিয়াল যে স্যাকটা, এটা যদি কেউ যদি আমাকে ধরে রাখে, ধরে রাখা মানে হলো তোমাকে যদি আমি পিছন দিয়ে ধরে রাখি, তাহলে তুমি ডেফিনেটলি একটা রুমে ঢোকার পরে আর বের হতে পারবে না। তাহলে আমি এইগুলো বলার উদ্দেশ্যটা হলো, হোয়াট দ্য কজ অফ ইররিডিউসিবিলিটি। তাহলে কজ অফ ইররিডিউসিবিলিটি ইজ দ্য অ্যাডহেশন। তাহলে ওই যে ধরে রাখা, তোমাকে রুমের ভিতরে ঢোকার পরে ধরে রয়েছে কেউ, এটা যদি হয়, তাহলে দ্যাট ইজ দ্য, আই মিন, অ্যাডহেশন বিটুইন দ্য স্যাক এন্ড দ্য কন্টেন্ট। যদি স্যাক এবং কন্টেন্টের মধ্যে, যেমন ফ্রন্টাস অফ দ্য স্যাক এর সাথে যদি কন্টেন্টের যদি অ্যাডহেশন হয়ে যায়, তাহলে ওই কন্টেন্টটা কি হতে পারবে না, আর ভিতরে তার নিজের ঘরে সে আর যেতে পারবে না, বের হতে পারবে না। তারপরে আরেকটা বলছি আমরা, ন্যারোনেস অফ দ্য নেক। নেকটা যদি কোনো কারণে এই রিপিটেডলি আসা যাওয়াতে ইনফ্লামেশন হয়ে এখানে যদি এটা ফাইব্রোসিস হয়ে এটা যদি ছোট হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা আহ, বের হতে পারবো না। তাহলে ন্যারোনেস অফ দ্য নেক। আরেকটা কি, ওভার ক্রাউডিং অফ দ্য কন্টেন্ট। হুট করে ঢুকে গেছে, হুট করে হার্নিয়াল স্যাকে ঢুকে গেছে, কিন্তু কন্টেন্টটা এত বেশি ছিল, এটা আর বের হতে পারবে না। তাহলে দিস আর দ্য কজেস অফ দ্য ইরিডিউসিবিলিটি অফ দ্য হার্নিয়া। তাহলে আমরা পুঁথিগত ভাষায় যদি বলতে চাই, তাহলে অ্যাডিশন বিটুইন দ্য স্যাক এন্ড কন্টেন্ট, ন্যারোনেস অফ দ্য নেক, আরেকটা হলো ওভার ক্রাউডিং অফ দ্য কন্টেন্ট, আরেকটা হলো লোডেড কোলন। লোডেড কোলন, কোলন যদি বেশি লোডেড থাকে, তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইরিডিউসিবল হবে। তাহলে 3 নাম্বার যেটা ইরিডিউসিবল, এতেও তুমি যদি দেখো এটাকে নজর না দিলা, তাহলে একটা পর্যায়ে নেক্সট স্টেপ, দ্যাট ইজ দ্য অবস্ট্রাকশন, অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। এখানে কি লিখছে, ইনকার্সিরেটেড এটা পরে, আমরা অবস্ট্রাক্টেড বলবো, অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। তাহলে প্রথমটা হলো রিডিউসিবল, 2 নাম্বারটা হলো ইরিডিউসিবল, 3 নাম্বারটা হলো অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। তার মানে ইরিডিউসিবল ছিল, অনেকদিন চলতেছে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর চলতেছে, কিন্তু তুমি তারপরেও পাত্তা দিচ্ছ না। এই ক্ষেত্রে নেক্সট স্টেজ, দ্যাট ইজ দ্য অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া কাকে বলি আমরা? তাহলে অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া বলার জন্য শর্ত হলো, প্রথম শর্ত হলো ইররিডিউসিবল হতে হবে। প্রথম শর্ত হলো ইররিডিউসিবল। 2 নাম্বার যেটা, এটা হলো কার্ডিনাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। কার্ডিনাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে একটা হলো ইররিডিউসিবিলিটি, 2 নাম্বার যেটা, এটা হলো কার্ডিনাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে এইটা জানতে হলে আমাদেরকে কার্ডিনাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কি কি কার্ডিনাল ফিচার্স আছে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কার্ডিনাল ফিচার যদি আমরা যদি বলি 4টা, একটা হলো অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং এন্ড অ্যাবসলিউট কনস্টিপেশন। এই 4টা। তাহলে ইররিডিউসিবল হার্নিয়া এই ধরনের যদি থাকে, ইররিডিউসিবল সাথে যদি আমরা কার্ডিনাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যে এটা যদি পাই, তাহলে ওই হার্নিয়াটাকে আমরা বলবো। তাহলে কার্ডিনাল ফিচার্স গুলো কোথায় থাকবে? ডেফিনেটলি অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং থাকবে, তার অ্যাবসলিউট কনস্টিপেশন থাকবে। তাহলে হিস্ট্রি অফ ইরিডিউসিবিলিটি প্লাস কার্ডিনাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া। তাহলে এখানে দেখো কি বলছে, hollow viscous is trapped within the sac and obstruction occurs. The blood supply remains intact. This is a common cause of small bowel obstruction in our country.
দেখছো, বিশেষ করে স্মল বাউল অবস্ট্রাকশনের কমনেস্ট কজ ইজ দা, তোমাদেরকে যখন তোমরা আবার স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পড়বা, ডায়নামিক অবস্ট্রাকশন, ডায়নামিক অবস্ট্রাকশন, তোমাদেরকে তখন কিন্তু কমনেস্ট কজ অফ দ্য স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলা হয়। তাহলে obstructed inguinal hernia is the commonest cause of small bowel obstruction, commonest cause। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে, এই জন্য দেখো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তোমার ডায়াগনোসিস, তুমি যদি ইঙ্গুইনোস্ক্রোটাল রিজিয়নে যদি হাত না দাও অথবা হিস্ট্রি যদি না নাও, তাহলে তুমি কিন্তু ডায়াগনোসিস করতে পারবে না। এবং এই জন্যই আমি সব সময় বলি, হোয়াট মাইন্ড ডাজ নট নো আই ক্যান নট সি। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। অবস্ট্রাক্টেড ইঙ্গুইনাল হার্নিয়া, তাহলে অবস্ট্রাক্টেড ইঙ্গুইনাল হার্নিয়া কি হলো? প্রথম হার্নিয়াটা রিডিউসিবল ছিল, তারপরে এটা ইরিডিউসিবল হয়েছে, এখন এটা অবস্ট্রাক্টেড। তাহলে এই অবস্ট্রাক্টেড বলতে হলে প্রথম শর্ত হলো ইরিডিউসিবল হবে, সাথে হলো অ্যাবডোমেনের মধ্যে আমরা কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যেগুলো চারটা সিমটমস, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং এন্ড অ্যাবসলিউট কনস্টিপেশন, এই চারটা জিনিস আমরা পাবো। তাহলে এই রিডিউসিবল হার্নিয়ার সাথে যদি এই চারটা সিমটমস অ্যারাইজ করে, তাহলে আমরা এটাকে বলবো অবস্ট্রাক্টেড ইঙ্গুইনাল হার্নিয়া। এই অবস্থায় ইট ইজ এ সার্জিক্যাল ইমার্জেন্সি অবস্থায় ব্লাড সাপ্লাই রিমেইনস ইনট্যাক্ট, ব্লাড সাপ্লাই কিন্তু ইনট্যাক্ট থাকে। ওই যে সেগমেন্টটা হার্নিয়েটেড হয়েছে অথবা প্রোট্রুটেড হয়েছে, ওই সেগমেন্টের ব্লাড সাপ্লাই ইনট্যাক্ট থাকে। আচ্ছা, অবস্ট্রাকশন হয়ে গেল। এক্ষেত্রেও যদি নজর না দাও, তাহলে কি হবে? তাহলে নেক্সট স্টেপ, দ্যাট ইজ দ্য স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। অবস্ট্রাক্টেড ইঙ্গুলার হার্নিয়ার পরের যে স্টেপ, দ্যাট ইজ দ্য স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। স্ট্র্যাঙ্গুলেশন মানে, স্ট্র্যাঙ্গুলেশন শব্দের অর্থই আমরা বুঝি কম্প্রোমাইজেশন অফ দ্য ব্লাড সাপ্লাই, compromise blood supply to that segment that become protruded or herniated। ওই যে এতক্ষণ যেটা বললাম অবস্ট্রাক্টেড হার্নিয়া, ওই যে সেগমেন্টটা স্যাকের ভিতরে ঢুকে গেছে, ওই সেগমেন্টাল ব্লাড সাপ্লাই অবস্ট্রাক্টেড অবস্থায়, অবস্ট্রাক্টেড হার্নিয়াতে ব্লাড সাপ্লাই নরমাল ছিল, ইনট্যাক্ট ছিল, কিন্তু যখনই ওই ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, কম্প্রোমাইজড হবে, দ্যাট বিকামস স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। তাহলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া যদি আমাদেরকে বলতে হয়, তিনটা জিনিস বলতে হবে। একটা হলো ইরিডিউসিবিলিটি, দুই নাম্বার হলো কার্ডিনাল ফিচার্স অফ acute intestinal obstruction, তিন নাম্বার হলো কম্প্রোমাইজ ব্লাড সাপ্লাই অফ দ্যাট সেগমেন্ট। তাহলে দ্যাট ইজ দ্য স্ট্র্যাঙ্গুলেটেড ইঙ্গুইনাল হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এখানে দেখো, এখানে কি বলছে? the arterial supply to the content of the sac is compromised in such a hernia unless surgical relief is undertaken, the content of the sac will become gangrenous। তাহলে ডেফিনেটলি আমরা যদি ভাস্কুলার সাপ্লাই যদি কম্প্রোমাইজ থাকে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ওই পোর্শনটার ব্লাড সাপ্লাই যদি না থাকে, আর্টেরিয়াল সাপ্লাই যদি না থাকে, তাহলে ডেফিনেটলি ইট উইল বি গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন হয়ে যাবে। এটা খুব ডেঞ্জারাস, একবারে ভেরি মাচ সার্জিক্যাল ইমার্জেন্সি। তাহলে দেখো, আমরা প্রথম কথা বললাম রিডিউসিবল, তারপরে বললাম ইররিডিউসিবল, তারপরে বললাম অবস্ট্রাক্টেড, তারপরে বললাম স্ট্র্যাঙ্গুলেটেড, দেন দা ইনকার্সিরেটেড। ইনকার্সিরেটেড এটা আরেকটা নাম হলো ইনফ্লামেটরি। দেয়ার আর অ্যাডহেশন বিটুইন দ্য স্যাক এন্ড দ্য কন্টেন্ট, বাট দেয়ার ইজ নো অবস্ট্রাকশন অর ইন্টারফারেন্স উইথ দ্য blood supply and the hernia simply will not reduce, incarcerated hernia। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিডিউসিবল, ইররিডিউসিবল, অবস্ট্রাক্টেড আর স্ট্র্যাঙ্গুলেটেড। আমি আবার একটু বলি, তাহলে হার্নিয়ার প্রথমে শুরু হয় রিডিউসিবল। রিডিউসিবল মানে হলো সে প্রোট্রুড হবে, মানে স্যাকের ভিতরে ঢুকবে, আবার স্যাক থেকে বের হয়ে তার নিজের ঘরে চলে যাবে, দ্যাট ইজ দ্য রিডিউসিবল। নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য ইররিডিউসিবল। ইররিডিউসিবল মানে হার্নিয়ার কন্টেন্টটা স্যাকের ভিতরে ঢুকবে আর বের হতে পারবে না, ইররিডিউসিবল। What are the causes of irreducibility? আমরা বলছি adhesion, narrowness of the neck, overcrowding of the content হতে পারে, loaded colon হতে পারে, loaded intestine, এগুলো কিন্তু causes of the irreducibility। তারপরের যে স্টেপটা, দ্যাট ইজ দ্য অবস্ট্রাক্টেড হার্নিয়া। অবস্ট্রাক্টেড হার্নিয়া যদি বলতে হয়, আমাদেরকে দুইটা কথা বলতে হবে। একটা হলো ইররিডিউসিবিলিটি, তাহলে ইররিডিউসিবল হতে হবে, যে ভিতরে ঢুকছে আর বের হতে পারতেছে না, এটা হতে হবে। সাথে যদি ওই রোগীটার যদি যে কোনো সময় যদি ফিচার্স অফ acute intestinal obstruction, abdominal pain, abdominal distension, vomiting and absolute constipation, এই চারটা যদি ডেভেলপ করে সাথে, তাহলে আমরা ওটাকে বলবো অবস্ট্রাক্টেড হার্নিয়া।
এই অবস্থায়ও যদি তাকে নজর না দিই, তাহলে পরবর্তী যদি আরো অ্যাডভান্স হয়, তাহলে নেক্সট স্টেপ দ্যাট ইজ দ্য স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। তাহলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া কাকে বলবো? ইররিডিউসিবিলিটি প্লাস অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন প্লাস কম্প্রোমাইজ ব্লাড সাপ্লাই অফ দ্যাট সেগমেন্ট। ওই সেগমেন্ট যেটা হার্নিয়েটেড হয়েছে অথবা প্রোট্রুডেড হয়েছে, ওই সেগমেন্টটা ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হবে, দ্যাট ইজ দ্য স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। আরেকটা হার্নিয়া যেটা, এটা ইনকার্সিরেটেড হার্নিয়া, এটাও আমরা বলতে পারি, অসুবিধা নাই। এটা নিয়ে আমরা খুব একটা হয়তো ইয়ে করি না। ছাত্র 18 জন। তাহলে এতটুকু আমরা যদি বুঝি, তাহলে কিন্তু আমরা ভালোই হবে, খারাপ না। বুঝছো কিনা তোমরা? হ্যাঁ, তাহলে এখানে যেগুলো একটু বোঝানোর চেষ্টা করছে, দেখো দ্যাট ইজ দ্য রিডিউসিবল হার্নিয়া, এটা ভিতরে যায়, চলে আসে, এটা ভিতরে গেছে। এই অ্যাডিশন স্যাক এর সাথে তার অ্যাডিশন থাকার কারণে সে আর বের হতে পারতেছে না, দ্যাট ইজ দ্য ইরিডিউসিবল হার্নিয়া। আর এখানে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া দেখাইছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে তার ভাস্কুলার কম্প্রোমাইজ হয়ে গেছে, সে গ্যাংগ্রিনাস হয়ে গেছে। এটা দেখানোর চেষ্টা করছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। যেটা বলছি আমরা ক্লাসিফিকেশন এক্সটার্নাল হার্নিয়া, ইন্টারনাল হার্নিয়া, ওটা বলছি। হোয়াট আর দ্য এক্সটার্নাল হার্নিয়া? কমনেস্ট হার্নিয়া দ্যাট ইজ দ্য ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল রিজিয়নে যদি হয় ইনগুইনাল হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া, প্যারাম্বিলিক্যাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, সেমিলুনার হার্নিয়া, লাম্বার হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া। যদি আগে কোনো অপারেশন করা থাকে, অপারেশনের পরবর্তীতে যদি কোনো হার্নিয়া ডেভেলপ করে, ওইটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া। ওই যে ইনসিশন মানে আগের অপারেশন করা আছে, ওই ইনসিশনের মধ্যে একটা হার্নিয়া যদি ডেভেলপ করে, ওইটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি। এক্সটার্নাল হার্নিয়ার মধ্যে কমন, দেখো কমন হার্নিয়া ইনগুইনাল, ফিমোরাল, আম্বিলিক্যাল আর ইনসিশনাল। আসলে এই চারটা নিয়ে আমরা বেশি কাজ করি। বাকি যেগুলো আমরা স্পাইরাল হার্নিয়া আছে, তারপরে তোমার লাম্বার হার্নিয়া আছে, এগুলো আমরা খুব রেয়ার, এগুলো আমরা খুব কম এগুলো নিয়ে কাজ করি। তো কমন হার্নিয়া যদি বলি আমরা, ইনগুইনাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, আরেকটা হলো এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া হলো in the midline from the sternum আপ টু দা আম্বিলিকাস, অ্যাবাভ দা আম্বিলিকাস, এই মিড লাইনে যদি কোনো হার্নিয়েশন হয়, তাহলে ওই হার্নিয়াটাকে আমরা সাধারণত এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলি, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। তাহলে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, ইনগুইনাল, ফেমোরাল, আম্বিলিক্যাল এন্ড ইনসিশনাল হার্নিয়া, দিজ আর দ্য কমন এক্সটার্নাল হার্নিয়া। রেয়ার হার্নিয়ার মধ্যে দেখো অনেকগুলো বলছে। স্পাইজেলিয়ান হার্নিয়াটা হলো আমরা আর্কুয়েট লাইন, ওই যে লিনিয়ার সেমিনুলারিস মনে আছে কিনা, এই জায়গা দিয়ে যদি কোনো হার্নিয়া হয়, দ্যাট ইজ এ স্পাইজেলিয়ান হার্নিয়া। গ্লুটিয়াল হার্নিয়া, অবট্রুটর ফ্রমেন দিয়ে অবট্রুটর হার্নিয়া, লাম্বার রিজিয়ন দিয়ে লাম্বার হার্নিয়া। এই যে স্পাইজেলিয়ান হার্নিয়া, দিস ইজ দ্য, এই ডেফিনেশন গুলো একটু পড়তে হবে আমাদের। লিটার্স হার্নিয়া, স্পাইজেলিয়ান হার্নিয়া, রিক্টার্স হার্নিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো একটু ডেফিনেশন কাউকে কাউকে জিজ্ঞেস করে। স্পাইজেলিয়ান হার্নিয়া, হার্নিয়া থ্রু দ্য লিনিয়ার সেমিনুলারিস এট দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য একটা শিল। ভেরি রেয়ার হার্নিয়া। আমাদের আর্কুয়েট লাইন অথবা আমরা আম্বিলিকাস এন্ড ফিউবিক সিম্পাইসিস, আম্বিলিকাস এবং ফিউবিক সিম্পাইসিস এর মিড পয়েন্ট, এই দুইটার জাংশনের মিড পয়েন্টে, এই জায়গায় আমাদের পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শিট অর্ধেক পর্যন্ত, উপরের অর্ধেক পর্যন্ত থাকে, ওই নিচের দিকে আর পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শিট থাকে না। যে জায়গায় পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শিট শেষ হয়, এটাকে আমরা লিনিয়ার সেমিলুনারিস বলি। এই জায়গায় যদি কোনো হার্নিয়া হয়, তাহলে ওইটাকে আমরা স্পাইজেলিয়ান হার্নিয়া বলি। লিটার্স হার্নিয়া বলছি আমরা, হার্নিয়া কন্টেন্ট যখন মিকেলস ডাইভার্টিকুলাম কন্টেন্ট করে, তখন এটাকে আমরা লিটার্স হার্নিয়া বলি। অবট্রুটর হার্নিয়া, অবট্রুটর ফ্রমেন দিয়ে যে হার্নিয়াটা হয়। লাম্বার হার্নিয়া সাধারণত লাম্বার লাম্বার ট্রায়াঙ্গেল, যে লাম্বার রিজিয়ন বিলো দ্য 12th rib and above the iliac crest, এই জায়গায় যদি হয়, তখন এটাকে আমরা লাম্বার হার্নিয়া বলি। ইন্টারনাল হার্নিয়া যদি আসি, বলছি আমরা ডায়াফ্রামেটিক হার্নিয়ার মধ্যে ইসোফেজিয়াল হার্নিয়া, প্যারাইসোফেজিয়াল হার্নিয়া, এগুলো কমনেস্ট।
আচ্ছা, হার্নিয়া যদি নিয়ে আসে তাহলে আমরা সিমটমস সাইন যদি আমরা যদি বলি কি নিয়ে আসে, তাহলে দেখো ইট ডিপেন্ডস আপন দা ডিউরেশন অফ দা সবচেয়ে কমন আমাদের রুগী আমাদেরকে যদি যদি বলি রুগী আমাদের কাছে কি নিয়ে আসে, তাইলে সবাই বলে যে আমার একটা সোয়েলিং, ডেফিনেটলি একটা সোয়েলিং, সোয়েলিং কে এসে যে ভাষায় তোমার কাছে বর্ণনা দেয় একটা ফুলে কখন আসে যায়, তাহলে আসে যায়, আগে আসে যাইতো এখন যায় না, এই ধরনের হিস্ট্রি তোমাকে দিবে। তাহলে তোমাকে দেখো ওই যে ন্যাচারাল হিস্ট্রি যে জিনিসগুলো কথাগুলো বলছি, রিডিউসিবিলিটি, অবস্ট্রাক্টেড, স্ট্র্যাঙ্গুলেটেড, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে হার্নিয়ার যে ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। তাহলে মেইনলি আমাদের যে একটা সোয়েলিং আছে এটাই হলো মেইন কমপ্লেন। তারপরে হয়তো যে ওই সোয়েলিংটা থাকার কারণে তার কোনো বাকি কোনো সিমটমস আছে কিনা। তাহলে দেখো সিমটমস এর মধ্যে আমরা যদি বলি পেন, ব্যথা না হলে আমরা কেউ আসতে চাই না, বাট মানুষ যতটা শিক্ষিত হবে, যত কনসাস হবে ততই আসে। এখনকার যুগে মানুষ অনেক কনসাস হচ্ছে, আবার কেউ কেউ ওভার কনসাসও হয়ে যায়, এটা আবার খারাপ। তাহলে আমাদের যেটা এটা হলো হার্নিয়াতে মেইনলি হলো একটা সোয়েলিং নিয়ে আসবে, যেটা এপিয়ার অ্যান্ড এপিয়ার এন্ড ডিসএপিয়ার। তাহলে প্রথম এটা ফোলাটা আসে, আমি যখন হাঁটাচলা করি তখন ফোলা আসে, আবার আবার যখন শুই তখন চলে যায় কেউ বলবে, অথবা কেউ বলবে আহ, বিশেষ করে আমরা যদি তাহলে একটা সোয়েলিং যদি আসে, এটা তোমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করতে হবে কত দিন থেকে, কতদিন থেকে। তাহলে কতদিন থেকে মানে হলো মা, তুমি যদি বাচ্চার কথা জিজ্ঞেস করো, বাচ্চা মা বলবে যে এটা জন্মের 2 মাস পর থেকে, কেউ বলবে যে না এটা জন্মের সময় দেখছি। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে হবে এটা কতটুকু, কি সমস্যা করে, কি সমস্যা করে। আমরা যদি একটা অ্যাডাল্টে আসি, তাহলে অ্যাডাল্ট এসে জিজ্ঞেস, সে বলবে যে হ্যাঁ এটা আমার 5 বছর, কেউ বলবে 3 বছর, কেউ বলবে 2 বছর। এখন তোমাকে জিজ্ঞেস করতে হবে যেটা এটা হলো হয়তো ইট ইজ রিডিউসিবল অর ইরিডিউসিবল, রিডিউসিবল অর ইরিডিউসিবল। তাহলে রিডিউসিবল অর ইরিডিউসিবল মানে কি, ভিতরে যায় কিনা, তুমি জিজ্ঞেস করতে হবে এটা ভিতরে যায় কিনা। তো সে হয়তো আনসার দিবে ভিতরে যায়। ভিতরে যদি যায় তো তুমি ধরে নেবে দ্যাট ইজ দ্য রিডিউসিবল। সে যদি বলে যে না আগে তো ভিতরে যাইতো এখন ভিতরে যায় না, দ্যাট ইজ দ্য ইরিডিউসিবল। তাহলে এই জিনিসগুলোই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিজিক্যাল সাইন আমরা যদি বলি, আমরা যদি ফিজিক্যাল সাইন একটা রোগী দেখতে যাই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হলো কাফ ইম্পালস। কাফ ইম্পালস দুই ধরনের, একটা হলো ভিজিবল কাফ ইম্পালস আর একটা হলো পালপেবল কাফ ইম্পালস। তারপরে তার মানে আমরা ইন্সপেকশন এর পালপেশন দুইটা জায়গায় আমরা কিন্তু কাফ ইম্পালস দেখতে পাই। ইন্সপেকশন, পালপেশন। ইন্সপেকশন, ইন্সপেকশনে তাহলে আমরা কাফ ইম্পালস, কাশি দিতে বলবো রোগীকে, অপোজিট সাইডে তাকাইয়া কাশি দিতে বলবো। কাশি দিলে আমি কি দেখতে চাই, কাশির সাথে তার যে সোয়েলিংটা ছিল না, কোনো সোয়েলিং নাই, সোয়েলিং এপিয়ার হবে, আসবে, কাশি দিলে আসবে। অথবা আগে থেকে সোয়েলিং আছে, তাহলে কাশি দিলে সোয়েলিংটা বাড়বে। দুইটা জিনিস, একটা হলো সোয়েলিং ছিল না, তাহলে ওটা এপিয়ার করবে কাশি দিলে, তাহলে এটাও কার্বন পজিটিভ। আর একটা হলো আগে থেকে সোয়েলিং আছে, তুমি কাশি দিলে যদি এটা সাইজ ইনক্রিজ করে, তাহলে এটাও কিন্তু কাপ ইম্পালস ইজ পজিটিভ। তাহলে কাপ ইম্পালস পজিটিভেরও দুইটা জিনিস, একটা হলো সোয়েলিং নাই ওটা বিয়ার করবে, আর যদি সোয়েলিং থেকে থাকে তাহলে ওটা ইনক্রিজ ইন সাইজ। তাহলে কাপ ইম্পালস, পজিটিভ কাপ ইম্পালস আমাদেরকে দেখতে হবে। এবং এই কাপ ইম্পালস আমরা দুইটা ভাবে দেখতে পারি, একটা হলো ইন্সপেকশন, মানে চোখে শুধু দেখবো, চোখে দেখেও আমরা দেখতে পারি কাপ ইম্পালস। আর একটা হলো পালপেবল, হাতটা রেখে ওই যে জায়গায় ফোলে ওই জায়গায় আমরা হাতটা রেখে যখন তাকে কাশি দিতে বলবো, তখন আমরা সোয়েলিং যদি না থেকে থাকে তাহলে সোয়েলিংটা আসতেছে এটা বুঝতে পারবো, ফিল করতে পারবো। আর যদি সোয়েলিং আগে থেকেই থেকে থাকে, তাহলে কাশি দেওয়ার পরে সোয়েলিং এর সাইজটা ইনক্রিজ করছে, এটাও আমরা বুঝতে পারবো। তাহলে এটা হলো প্রথম কাজ, কাফ ইম্পালস। তাহলে কারোর যদি তুমি যদি কথা শুনে যদি মনে হয় দিস পেশেন্ট মে হ্যাভ সাফারিং ফ্রম দা হার্নিয়া, তাহলে তোমার প্রথম কাজ বোঝা হবে, কথাবার্তা শেষে যদি আমি এক্সামিনেশনে যাই তাহলে এক্সামিনেশনটা প্রথম করতে হবে, দ্যাট ইজ দ্য কাফ ইম্পালস। তার সাথে আমরা কথা বলবো রিডিউসিবল আর ইরিডিউসিবল, এটা কথা বলেই আমরা জেনে নিতে পারি যে এটা ভিতরে যায় কি যায় না। সে হয়তো বলবে ভিতরে যায়, তাহলে তুমি ধরে নেবে দ্যাট ইজ দ্য রিডিউসিবল। যদি বলে যে না আগে যাইতো এখন যায় না, দ্যাট ইজ দ্য ইরিডিউসিবল। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষা। তাহলে আমরা যদি একটা হার্নিয়া রোগী প্র্যাকটিক্যালি যদি এক্সামিনেশন করতে চাই, প্র্যাকটিক্যালি আমরা যদি এক্সামিনেশন করতে চাই, তাহলে আমাকে মেইনলি দুইটা পয়েন্টকে নিয়ে আমাকে কাজ করতে হবে। বাট আমরা যদি ইনগুইনাল হার্নিয়াতে যাই তাহলে হয়তো আমাদের কিছু
আহ, উম, পরীক্ষা মানে আমরা যদি কিছু বেড সাইড যে এক্সামিনেশন আমাদেরকে বাড়াই করতে হবে, তাহলে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা পজিশনে আমরা এক্সামিনেশন করি। দুইটা পজিশন, একটা হলো স্ট্যান্ডিং পজিশন, রোগী দাঁড়াবে, দাঁড়াইয়া তার যে ক্লদিং আছে, লুঙ্গি যদি থাকে লুঙ্গিটাকে ইউ শেপ লুক করে সে দাঁড়াইয়া, আমি যে সাইড এফেক্টেড, যে সাইডে সমস্যা, ওই সাইডটা আমি ইন্সপেক্ট করব কিভাবে, তাকে উপরের দিকে অপোজিট সাইডে তাকে কাশি দিতে বলবো, আমি দেখবো এখানে কোনো কার্ভ ইম্পালস পজিটিভ আছে। যদি কার্ভ ইম্পালস পজিটিভ পাই, তাহলে আমি ওই ক্ষেত্রে হাত, ওই জায়গায় যে জায়গায় কার্ভ ইম্পালস পজিটিভ পেয়েছে ওই জায়গায় আমি হাত রেখে আবার দেখবো, কাশি দিতে বলবো, আবার পালপেবল কার্ভ ইম্পালস আছে কিনা এটাও দেখলাম। তাহলে এটা দেখে আমি কনফার্ম হলাম আমি যদি ইনগুইনাল হার্নিয়া পাই, তাহলে নেক্সট কাজ হলো রোগীর সাথে কথা বলে আমি জানলাম যে এটা রিডিউসিবল অথবা ইরিডিউসিবল। যদি রিডিউসিবল হয়, তাহলে আমি এখন হলো সোয়া তাকে এক্সামিনেশন করতে হবে। সোয়া এক্সামিনেশন করলে আমরা কি জানতে চাই? মেইনলি আমরা সোয়া এক্সামিনেশন করার পরে মেইনলি আমরা যেটা জানতে চাই, আমরা জানি ইনগুইনাল হার্নিয়া দুই ধরনের আছে, একটা হলো ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। তাহলে হ্যাঁ, ডিরেক্ট ইঙ্গুলার হার্নিয়া, ইনডিরেক্ট ইঙ্গুলার হার্নিয়া, এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদের আবার অ্যানাটমি, ডিরেক্ট ইঙ্গুলার হার্নিয়া কোন দিক দিয়ে আসে, ইনডিরেক্ট ইঙ্গুলার হার্নিয়া কোন দিক দিয়ে আসে। তাহলে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, এটাকে আমরা আরেকটা নাম বলি যেটা অবলিক হার্নিয়া, অবলিক। তাহলে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সাধারণত থ্রু দা ডিপ ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং, ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে এটার হার্নিয়াল যে আমরা স্যাকেট যে বলছি, মাউথ, নেক, বডি, ফান্ডাস, তাহলে এই মাউথ এন্ড নেক দ্যাট ইজ ফর্ম বাই দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং। তাহলে ডিপ ইঙ্গুইনাল রিংটা কি দিয়ে ফর্ম হয় এটা আমাদেরকে জানতে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে ইঙ্গুইনাল ক্যানেল, তারপরে হলো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে এটা স্ক্রোটামে আসে। তাহলে এই জিনিসটা আমাদেরকে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট হার্নিয়া। আরেকটা হলো ডিরেক্ট যদি হয়, তাহলে ডিরেক্ট angular hernia comes through the Hasselbalch triangle, Hasselbalch triangle। তাহলে আমাদেরকে হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা সোয়া যে কাজটা করতে চাই ইন কেস অফ ইনগুইনাল হার্নিয়া, whether it is direct or indirect, ডিরেক্ট অর ইনডিরেক্ট, এটা বের করতে চাই। এটা বের করতে যাই আমরা যে একটা বেডসাইড এক্সামিনেশন করি, দ্যাট ইজ দ্য ডিপ রিং অক্লুশন টেস্ট, ডিপ রিং অক্লুশন টেস্ট আমরা সাধারণত করে থাকি। তাহলে ডিপ রিং অক্লুশন টেস্ট আমরা কিভাবে করে থাকি? তাহলে ডিপ রিং অক্লুশন টেস্টটা, তাহলে ডিপ ইঙ্গুইনাল রিংটা কোথায় থাকে এটা আমাদেরকে আগে অ্যানাটমিক্যাল লোকেশনটা বের করতে হবে। তাহলে অ্যানাটমিক্যাল লোকেশনটা হলো, আমরা রোগীটাকে শোয়াইয়া, টেবিলে শোয়াবো, শোয়াইয়া আমরা ডিপ রিংটা বের করবো। ডিপ রিংটা বের করবো কিভাবে? তাহলে একটা হলো পিউবিক টিউবারকল, আর একটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র পিউবিক টিউবারকল, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের মিড পয়েন্টে 1.25 সেন্টিমিটার অ্যাবাভ, 1.25 সেন্টিমিটার অ্যাবাভে আমরা যে একটা ওভাল শেপড একটা গ্যাপ পাই, দ্যাট ইজ দ্য ডিপ রিং, ডিপ ইঙ্গুইনাল রিং। তাহলে ডিপ রিং যেটা, এইটাকে আমরা অক্লুড করব, বন্ধ করব। বন্ধ করার পরে আমরা দেখতে চাইবো যে আহ, এই গ্যাপটা দিয়ে আমি এটা বন্ধ, এই রাস্তাটা বন্ধ করে রাখলে এই রাস্তা দিয়ে যদি কেউ আগে আসা যাওয়া করতো, তাহলে সে এখন কি করতে পারবে না, আসতে পারবে না। তাহলে আমরা বুঝে নিব যে হ্যাঁ, তাহলে ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ ও নেগেটিভ, এটা আমরা অনেকেই বুঝি না। যদি হার্নিয়াটা এই ডিপ রিং দিয়ে আসতো, এই যে সোয়েলিংটা যদি এই রাস্তা দিয়ে আসতো, তাহলে এখন এই রাস্তাটা বন্ধ করার পরে যদি দেখা যায় যে কোনো সোয়েলিং আর আসতে পারতেছে না, তাহলে আমরা ধরে নিব যে এই কন্টেন্টটা এই দিক দিয়ে আসতো, দ্যাট ইজ তার মানে ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ। পজিটিভ মানে হলো কোনো সোয়েলিং আর আসতে পারবে না, কারণ আমি সে যে রাস্তা দিয়ে আসতো ওই রাস্তাটাই বন্ধ করে ফেলছি। হ্যাঁ, তাহলে এই জন্যই দ্যাট ইজ দ্য ডিফারিং অপশন টেস্ট আমরা করি। করে আমরা দেখতে চাই হয়তো দ্য হার্নিয়া ইজ ডিরেক্ট অর ইনডিরেক্ট। ডিফারিং অপশন টেস্ট যদি পজিটিভ হয়, তার মানে হলো ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। আর ডিফারিং বন্ধ করার পরে যদি দেখা যায় যে তারপরে কোনো সোয়েলিং আসতেছে, তাহলে সোয়েলিংটা আসবে কোন দিক দিয়ে? মিডিয়াল টু দা অক্লুডিং ফিঙ্গার, মিডিয়াল টু দা অক্লুডিং
ফিঙ্গার সাধারণত আমরা থাম দিয়ে অপলোড করি। ওই থাম দিয়ে রাইট সাইডে লেফট থাম, লেফট সাইডে রাইট থাম, রাইট সাইডে পেশেন্টের রাইট সাইডে লেফট থাম দিয়ে আমরা জেন্টাল প্রেসার ওভার দ্য ডিপ রিং যদি দিই, তাহলে ওই জায়গায় অক্লুড করার পরেও যদি দেখা যায় মিডিয়াল টু দ্য অক্লুডিং ফিঙ্গারে যদি কোনো সোয়েলিং অ্যারাইজ করে, দ্যাট ইজ দ্য ডিরেক্ট ইকুইনাল হার্নিয়া। তাহলে একটা হলো ডিরেক্ট ইকুইনাল হার্নিয়া, একটা হলো ইনডিরেক্ট ইকুইনাল। তাহলে আমাদের দেখো, এখানে ডিপ রিং অক্লুশন টেস্ট যদি আমি করতে হয়, তাহলে কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তের মধ্যে একটা হলো তুমি ডিপ রিং এর অ্যানাটমিক্যাল লোকেশনটা বের করবা। তাহলে অ্যানাটমিক্যাল লোকেশনটা হলো কিউবিক টিউবারকল এন্ড অ্যান্টি সুপিরিয়র স্প্যান, এই দুটাকে বের করে আমরা এর মিড পয়েন্টে 1.25 সেন্টিমিটার অ্যাবাভ এই জায়গায় আমরা ডিপ রিং অবস্থিত লোকেটেড। তাহলে ওই জায়গায় আমরা থাম রাখবো, এটা ঠিক আছে। কিন্তু তার আরেকটা পূর্ব শর্ত, খুব ইম্পর্টেন্ট পূর্ব শর্ত, দ্যাট ইজ দ্য হার্নিয়া শুড বি রিডিউসিবল। হার্নিয়া শুড বি রিডিউসিবল। হার্নিয়াটা রিডিউসিবল হতে হবে। হার্নিয়াটা যদি রিডিউসিবল যদি না হয়, তাহলে তুমি তো রাস্তায় বন্ধ করতে পারবে না। ওই লোক যদি ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, তাহলে তুমি এই রাস্তা কিভাবে বন্ধ করবে? সে যদি ডিপ রিং দিয়ে ঢুকে যায়, তাহলে আমরা কিন্তু রাস্তাটা বন্ধ করতে। তাহলে হার্নিয়া শুড বি রিডিউসিবল। তাহলে রিডিউসিবল হার্নিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ডিপ রিং অপারেশন টেস্ট করতে পারি to differentiate whether the hernia is indirect or direct inguinal hernia. But যদি হার্নিয়া ইররিডিউসিবল হয়, হার্নিয়াকে রিডিউস করা যাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে ডিপ রিং অপারেশন টেস্ট আমরা করতে পারবো না। তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এটা পরে আসছি, কিন্তু আমরা তাহলে ডিপ রিং অপারেশন টেস্ট করার জন্য পূর্ব শর্ত হলো হার্নিয়া শুড বি রিডিউসিবল। তাহলে এটাকে রিডিউস করে ওই হার্নিয়ার কন্টেন্টটাকে তার কেভিটিতে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আমরা ডিপ রিং এর অ্যানাটমিক্যাল যে লোকেশনটা ওইটাকে আইডেন্টিফাই করে আমরা পেশেন্টের রাইট সাইডে ওই ফুট দ্য লেফট থাম and occlude the deep inguinal ring. If no swelling arises after cuffing of the patient, then the remarks is this patient suffering from the indirect inguinal hernia. That indicates the deep inguinal ring test is positive. But if after occlusion of the deep inguinal ring, there is a swelling that arising medial to the occluding finger, medial to the occluding finger, that means that the patient suffering from the direct inguinal hernia. Direct inguinal hernia. আচ্ছা, আজকে এতটুকু থাকি আমরা। তোমরা কিছু বুঝছো কিনা জানি না আমি। 14 জন আছে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত বুঝছো কিছু? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, যতটুকু বুঝছো আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।